আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মঈন ভাই, কি অবস্থা? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ব্যস্ত নাকি বেশি? আজকে দেখলাম আগে মেসেজ দিলেন যে ভাই আজকে অ্যাটেন্ড করতে পারবো না। আসলে ওই গ্রামের বাড়িতে আসছিলাম একটু, তো নেটওয়ার্ক উইক এখানে। ও তারপরে আচ্ছা 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 ফ্যামিলি আচ্ছা। মেম্বার সব, যতটুকু থাকা যায় সম্ভব হয় চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা। সমস্যা নাই, কানেক্ট থাকেন ইনশাল্লাহ যতটুকু পারেন। আর বাকিটা ভিডিও থেকেও দেখে নিতে পারবেন আর কি। আচ্ছা। আচ্ছা, এই যে ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্স রিভিউ, এই বইটা কি ফাইল করে রাখছিলেন? এটা গ্রুপে দেওয়া হয়েছিল? আমি সবগুলা ফাইলই আমার গুগল ড্রাইভে আমি একটা ইয়ে করে সবগুলাই রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো কাজ করছেন। গুগল ড্রাইভে আসলে ফাইল খুঁজে না পেলেও গুগল ড্রাইভ থেকে দেখে নিতে পারবেন আর কি। আচ্ছা দেখ, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, তো তো এখানে সবকিছু মিলে জিলে আর কি পড়বো। কিছু আগে শীটের থেকে পড়বো, বাকিটা আমরা আহ বইয়ের থেকে দেখে পড়বো। আর বই কিভাবে পড়তে হয় এটারও কিছুটা গাইডলাইন আজকে দিয়ে দিব আর কি। তো এখন মনে হয় শুধু আপনি অ্যাড হয়েছেন, বাকিদের আসলে খবর কি? ওনারা কি বুঝতেছে না যে ক্লাস চলতেছে বা এরকম কিছু? আচ্ছা, একটু অপেক্ষা করি, দেখি কয়জন যায়। আচ্ছা মহিন ভাই, আপনি কি গত ক্লাসের শিট গুলা কি দেখছিলেন? হ্যাঁ, মরফোলজি অফ নর্মাল এন্ড অ্যাবনর্মাল আরবিসি। আচ্ছা আচ্ছা। তো কোন এরিয়াতে কি কোনো সমস্যা আছে বা বুঝতে অসুবিধা হয়? মোটামুটি মরফোলজি অনেকটাই ক্লিয়ার, বাট কয়েকটা জায়গায় একটু ঝামেলা আছে, এগুলো আমি নোট করছি। আহ, আচ্ছা আচ্ছা। তার ভিতরে কয়েকটা কোয়েশনও আছে, বাট আমার নোটপ্যাডটা বাসায় আনি নাই, গ্রামের বাড়িতে আসছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সমস্যা নেই, একটু প্র্যাকটিসের মধ্যে দেখেন। হ্যাঁ। আচ্ছা সানজিদা আপু, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনি ভালো আছেন? সানজিদা আপা, শুনতেছেন? সঞ্জিদা আপা, শুনতেছেন? আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে সঞ্জিদা আপা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কি অবস্থা? ভালো আছেন আপনি? গত ক্লাসের যে লেকচার শিট গুলা বা যে আরবিসি মরফোলজি যেগুলো পড়ানো হয়েছে ওগুলা কি দেখছিলেন পরে আর? ভাই দেখছি। আমি তো কি? একটু, আপনি একটু কথা বলেন, আমি শুনতেছি। আমি একটু রুমে গিয়ে আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, আজকে আমাদের হেমাটোলজি ক্লাস 3। তা এতদিন তো আমরা আরবিসি মরফোলজি নিয়ে আলোচনা করেছি, যেটা আমাদের সেকেন্ড ক্লাসে ছিল। আর ফার্স্ট ক্লাসে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যে আসলে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলা হেমাটোলজি ডিপার্টমেন্ট থেকে কেমন কেমন কোশ্চেন আসে।
তো কোশ্চেনের থেকে আমরা কিছু জিনিস একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এটা এখনো লোড নেয়নি। আচ্ছা, কোশ্চেনটা একটু লোড হয় না, সম্ভবত একটু সার্ভার আমার সম্ভবত সমস্যা আর কি। আচ্ছা, আজকে তো দুইজন দেখলাম শুধু অ্যাড হইলো। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে? স্ক্রিন ভয়েস যদি ক্লিয়ার স্ক্রিন থাকে ক্লিয়ার আছে। জানাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই শীটে হেমাটোলজি ক্লাস 1, তো এই ক্লাস 1 এর মধ্যে শীটে কিন্তু আপনার বাছাইকৃত 100 কোশ্চেন আছে প্রায় প্রায়। তো আমরা এর আগের ক্লাসে আমরা কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন আলোচনা করছি, যেগুলা মাল্টিপল কোশ্চেন অথবা আপনার কেস স্টাডি ছিল, এগুলো আর কি। তো এগুলোর মধ্যে কিছু আবার মাইক্রোস্কোপি এক্সামিনেশন আছে। তো যেহেতু আমরা আরবিসির মরফোলজি যদি স্টাডি না করি, এগুলা কিছু কিছু আমরা আসলে বুঝতে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে মোস্টলি আপনার পেশেন্টের কিছু কেস দেওয়া হয় আর কি, যেটা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম, তারপরে কিছু ক্যালকুলেশন থাকে, তারপর আবার কিছু মাইক্রোস্কোপি এক্সামিনেশন থাকে। সব মিলে আর কি আসলে হেমাটোলজির কোশ্চেন এরকম হয়। আচ্ছা, গত ক্লাসে মনে হয় 26টা বা 17টা আর কি আলোচনা করা হয়েছে। সিকেল সেল অ্যানিমিয়া থেকেও অনেকগুলা কোশ্চেন আসে, যেটা বললাম আর কি আপনাদের আগের ক্লাসে। তারপর কিছু স্টেনিং আছে, যেমন সুপার ভাইটাল স্টেন বা জেল নেলসন স্টেন। সবচেয়ে জেল নেলসন স্টেনটাই আর কি বেশি, যেটা আমরা পিভিএফ এর জন্য করে থাকি। তারপর হচ্ছে রাইট স্টেন, জিমসা স্টেন, এগুলা কিন্তু হেমাটোলজিতে স্টেনিং প্রসেস গুলা করা হয়। আমাদের বাংলাদেশে যেগুলা হচ্ছে এই ক্যাটাগরি ল্যাবরেটরি বা থ্যালাসেমিয়া হসপিটাল, যেগুলা ওগুলাতে বেশিরভাগ এগুলা টেস্ট স্পেসিফিক কিছু রিসার্চ পারপাস এসব আপনার স্টেনিং প্রসেস গুলা করা হয়। তো যেগুলো অ্যাভেলেবেল ল্যাবে হয় সেটা হচ্ছে জেল নেলসন স্টেইন, যেটা আমরা পেরিফেরাল ব্লাড স্মেয়ারের জন্য, যেটা বেসিক স্টেনিং আর কি। তো ওই স্টেনিং এর ক্ষেত্রে জেল নেলসনটা ইউজ করা হয়, যেটা জিমসা বা যেগুলো হচ্ছে রেটিকুলার কাউন্ট অথবা আরবিসির কিছু ইনক্লুশন, যে মরফোলজি গুলো থাকে, যেমন হিন্স বডি, তারপর হচ্ছে আপনার ব্যাসোফিলিক স্টেপলিং, এরকম টাইপের যেসব সেল গুলা স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করার জন্য কিছু অ্যাডভান্স লেভেলের স্টেইনিং প্রসেস করা হয়। তো স্টেইনিং সম্বন্ধে আসলে যদি আপনাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন যদি দুই একটাও আসে, আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। কারণ যে বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকবে, ওগুলো আসলে অ্যান্সার করতে অসুবিধা হয় না। মেইনলি এক্সামিনেশন কন্টেন্ট এরিয়া হচ্ছে আপনার হেমাটোলজি, যে ফিজিওলজির অংশ বা ডিজিজ স্টেট, বা যেখানে ডিজিজ নিয়ে আসলে মোস্টলি আলোচনা করা হয়, তারপর ল্যাবরেটরি ফাইন্ডিং, সবকিছু মিলে আর কি আসলে কোশ্চেন এখানে এরিয়া। এই কন্টেন্টের বাইরে কিন্তু আপনাদের আদার্স কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, এটার কোশ্চেন লিমিট হচ্ছে এগুলাই। আচ্ছা, এই ফাইলটা হয়তো একটু বিগ সাইজের কারণে একটু লোড হতে একটু সময় নিচ্ছে। এটা ডাউনলোড করে রাখলে হয়তো ভালো হতো আর কি। আচ্ছা, দেখি এটা কতটুকু লোড করা
করা যায়। আমার এখানে কোশ্চেনের শেষে আপনার কিছু রেফারেন্স রেঞ্জও দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আমরা কোশ্চেন গুলা একটু লাস্টে আলোচনা করবো। চলে যাই, আমরা কিছু বিস্তারিত স্টাডি করি, যেহেতু একটু লোড হতে একটু বেশি সময় নিতেছে। আচ্ছা, এরিথ্রোসাইট হচ্ছে মোস্টলি আপনার যেটা কুফার সেল বা ব্লাড সেল অথবা আপনার ডব্লিউবিসি যে ফরমেশন গুলো আছে, এটাই হচ্ছে আর কি এরিথ্রোসাইটস। আচ্ছা, এরিথ্রোসাইটের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক আছে, যেমন অক্সিজেন ট্রান্সপোর্ট, আর তাতে মেটাবলিক স্টেজ, লস অফ নিউক্লিয়াস রিকোয়ার্ড ফর ফাংশন। আচ্ছা, নর্মাল লাইফ স্প্যান ইজ 120 days। আচ্ছা, 120 হচ্ছে এটা মূলত আরবিসি। আবার যেটা হচ্ছে ডব্লিউবিসি, প্লেটিলেট, এদেরও আলাদা আলাদা লাইফ সাইকেল আছে। প্লেটিলেটের হচ্ছে মোস্টলি আপনার 7 থেকে 10 দিন, ডব্লিউবিসি 14 থেকে 25 দিন, এরকম আর কি একটা লাইফ সাইকেল আছে। এর মধ্যে এটা প্রডিউস হয়, আবার এটা আমাদের বডি থেকে এটা আবার নষ্ট হয়ে যায়। তো যেহেতু সেলের কিছু লাইফ সাইকেল আছে, এগুলাই হচ্ছে জেনারেল ক্যারেক্টারাইজড। তারপর হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে রিমুভাল মেটাবলিক ওয়েস্টেজ। আমাদের বডির থেকে কিছু মেটাবলিক ওয়েস্ট আছে, যেগুলা যেমন ভিটামিনস, মিনারেলস, এগুলার এগুলা আমাদের শরীরে যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেয়, আর বাকি অংশ আমাদের এটা শরীর থেকে বের করে দেয়। এটা হয়তো আপনার ইউরিনের মাধ্যমে বা স্টুলের মাধ্যমে এগুলো বের করে দিয়ে থাকে। আচ্ছা, এরিথ্রোপয়েটিন প্রডিউস মেইনলি বাই কিডনি। এরিথ্রোপয়েটিন আমাদের মেইনলি প্রডিউস করে হচ্ছে কিডনি। কিডনি ফাংশন থেকে আমাদের এরিথ্রোপয়েটিন প্রডিউস হয়ে থাকে। আচ্ছা, গ্রোথ হরমোন দ্যাট স্টিমুলেট এরিথ্রোসাইট প্রোডাকশন ফ্রম মায়োলেট প্রোজেনেটর সেলস। আচ্ছা, মাইলেট প্রোজেনেটর সেলস, এটা এটা আমাদের সেলের কিছু ফরমেশন, যে ফরমেশন আসলে প্রোজেনেটর সেল হিসাবে ক্রিয়েট হয়, যেটাকে মায়োলয়েড বলা হয়। আচ্ছা, এটার কিছু ইনফ্লুয়েন্স ফরমেশন ইউনিট আছে, যেমন এটাকে কুফার সেলও বলা হয়। ডিফারেন্সিয়েট ইনটু এরিথ্রোব্লাস্ট। আচ্ছা, এরিথ্রোসাইট মিউটেশন, প্রোনর্মোব্লাস্ট। আচ্ছা, এরিথ্রোসাইটের আবার কিছু মিউটেশন সিস্টেম আছে, এটা মোস্টলি আপনার ফাংশনে হয় আর কি। একটা হচ্ছে প্রোনর্মোব্লাস্ট, বেসোফিলিক নর্মোব্লাস্ট, তারপর হচ্ছে ক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট, আরেকটা হচ্ছে অট্রোক্রোমিক নর্মোব্লাস্ট, যেটা মেটারুবাইটিক রুবাই রুবাইসিট। আচ্ছা, তারপর আর হচ্ছে রেটিকুলোসাইট। এগুলার আবার সাইজ এবং রেশিও আছে। এগুলার আবার কিছু বিস্তারিত আপনার কালার কিরকম বা কি কি ফরমেশন, যেমন প্রোনর্মোব্লাস্ট, এটা আর্লিয়েস্ট আরবিসি সাইজ আপ টু 20 millimeter with N:C রেশিও অফ 8:1। আচ্ছা, এই রেশিওটা মূলত হচ্ছে ন্যাচারাল সেল বা ন্যাচারাল কিলার সেলও বলা হয়। কিছু সেল আছে আবার গ্রেনুলার, আবার নন গ্রেনুলার। গ্রেনুলার সেল যেগুলা, এগুলাকে ন্যাচারাল কিলার সেল বলা হয়। আর যেগুলা নন গ্রেনুলার, মানে যেসব সেলের মধ্যে গ্রেনুলার্স নেই, তারা মোস্টলি ন্যাচারালি কিছু করতে পারে না, এদেরকে বাই অ্যান্টিবডির মাধ্যমে এদেরকে কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা প্রোনর্মোব্লাস্ট, আচ্ছা, এটার ক্রোমাটিন ইজ ফাইন অ্যান্ড ইউনিফর্ম অ্যান্ড স্টেন ইনস্ট্যান্টলি ডিপ ব্লু সাইটোপ্লাজম উইথ নো গ্রেনুলার্স। আচ্ছা, প্রোনর্মোব্লাস্টে কিন্তু আপনার কোনো গ্রেনুলাস থাকে না। আচ্ছা, বেসোফিলিক নর্মোব্লাস্ট, এটা সাইজ হচ্ছে 16 mm। আচ্ছা, রেশিও গুলো আপনারা জাস্ট জানার জন্য এগুলো মনে না রাখলেও চলবে। মেইন কিছু পার্ট আছে, এগুলো আপনাদের মনে রাখতে হবে, ওগুলো আমি স্পেসিফিক ভাবে বলে দিব।
এটা আচ্ছা, সাইটোপ্লাজম ইজ লেস ব্লু বাট ইনস্ট্যান্টলি বেসোফিলিক আরএন। এই ডি নাম্বার এই লাইনটা একটু মনে রাখবেন। তার মধ্যে এটা রেশিও বা মিলিমিটার অথবা সেন্ট্রাল লোকেটেড নিউক্লিয়াস উইথ 0 to 1 নিউক্লিক। আমরা জানি বেসোফিলিকের নর্মাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, আবার কিছু জায়গায় রেফারেন্স লেখা আছে 0 থেকে 0.5%। হ্যাঁ, এটা বেসোফিলিক সেল। আমাদের সেলে, আমাদের বডিতে হাইপার সেন্সিটিভিটি বা হাইপার কোনো কিছু তৈরি না হলে কিন্তু বেসোফিল পাওয়া যায় না আমাদের ব্লাডে, এটা খুবই রেয়ার বডিতে। আচ্ছা, তারপর হচ্ছে পলিক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট। এটা সাইজ হচ্ছে 12 mm উইথ N/C রেশিও অফ 4:1। আচ্ছা, এটা হচ্ছে এটা সাইজ। আচ্ছা, এটার বিগিনিং প্রডিউস হচ্ছে আপনার বিগিনিং টু প্রডিউস হিমোগ্লোবিন। পলিক্রোমাটোফিলিক এটা হিমোগ্লোবিন থেকে প্রডিউস হয়, রেজাল্টিং ইন গ্রে ব্লু সাইটোপ্লাজম। আচ্ছা, এই সেলের কালার হচ্ছে গ্রে ব্লু সাইটোপ্লাজম। আপনারা যখন আরবিসি যখন ইনক্লুশন দেখবেন তার মধ্যে পলিক্রোমাটিক একটা সেল পাবেন, ওই সেলটা আপনার মোস্টলি দেখা যাবে আর কি, ওখানে লেখাই থাকবে যে গ্রে ব্লু সাইটোপ্লাজম। এটা আপনাদের আরবিসি মরফোলজির ভিতরে শেষ অংশতে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অর্থোক্রোমিক নর্মোব্লাস্ট। আচ্ছা, ম্যাচিউর বায়োটিক, এটা সাইজ হচ্ছে 10 mm উইথ N/C রেশিও অফ 0.5:1, যেটা হচ্ছে অর্থোক্রোমিক। আচ্ছা, এটা পাওয়া যায় হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের একটা সিনথেসিস এরিয়া বা সাইটোপ্লাজম বলা হয়, যেটা সাইটোপ্লাজম, সাইটো বলতে হচ্ছে সেল, আর প্লাজম হচ্ছে প্লাজমিক এরিয়া। হ্যাঁ, এটার কালার হচ্ছে প্লে ব্লু টু স্যালমন, স্যালমন কালার বা প্লে ব্লু আর কি, যেটা হালকা কালার ব্লু হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে রেটিকুলাট। রেটিকুলাট কাউন্ট হচ্ছে 0 থেকে 1%। আচ্ছা, এটা সাইজ হচ্ছে 10 mm। তারপর কন্টেইনিং হচ্ছে নো নিউক্লিয়াস, এটার কোনো রেটিকুলাট এর কোনো আপনার নিউক্লিয়াস থাকে না। আর সিনথেসিস এরিয়া হচ্ছে হিমোগ্লোবিন বাস্ট, এটা মোস্টলি প্রডিউস হয় হচ্ছে বব মেরুতে বিফোর রিলিজ টু দা ব্লাড। আচ্ছা, এটা রেফারেন্স রেঞ্জ সহকারে দেওয়া আছে 0.5 থেকে 1. হ্যাঁ, এটা আবার মেল ফিমেলের ক্ষেত্রে আবার কিছু কম বেশি হয়। আচ্ছা, রেটিকুলার কাউন্ট আবার বাচ্চাদের ক্ষেত্রে আবার বেশি থাকে 2.5 থেকে 6.5%। আচ্ছা, ই নাম্বারের এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা রেটিকুলার কাউন্টের ক্ষেত্রে এই রেফারেন্স রেঞ্জটা একটু মনে রাখবেন। আর এটা পাওয়া যায় হচ্ছে সুপার ভাইটাল স্টেনিং অথবা জিমসে স্টেনিং, এই দুইটা স্টেনিং এর মধ্যে রেটিকুলার কাউন্টটা আসলে মোস্টলি করা হয় আর কি। আচ্ছা, এতটুক তো ক্লিয়ার নাকি, বুঝতে পারছেন? আচ্ছা, শুধু মনে হয় সানজিদা আপাই আছেন, একজন ছিল, উনি মনে হয় ক্লোজ করে গেছে। আচ্ছা, যাই হোক, ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে হচ্ছে এরিথ্রোসাইট ফিজিওলজি। Early RBCs get energy from oxidative phosphorylation during mutation. The mitochondria here lost and energy is derived from glycolysis. Erythrocytes need proper volume ratio for exchange of blood gases and flexibility to travel through capillaries. This completed by the Carson pump, a mechanism that keeps sodium outside the potassium inside the cell. আচ্ছা, সেলের মেকানিজম এটা মোস্টলি আউটসাইডে থাকে হচ্ছে সোডিয়াম, আর ইনসাইড হচ্ছে যেটা সেন্ট্রাল এরিয়া, এটাতে থাকে হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে আপনার ইরিথ্রোসাইটের হচ্ছে ফিজিওলজি। এরিথ্রোসাইটের আবার মেমব্রেন, এটা কিছু অংশ লিপিড থাকে, ফসফোলিপিড, কোলেস্টেরল বা গ্লাইকোলিপিড। আচ্ছা, এটা শুধু রিডিং পড়বেন, এটা থেকে খুব একটা কমপ্লিকেটেড কোশ্চেন আসে না। আচ্ছা, সাবস্টেন্স নিডেড টু এরিথ্রোপোয়েসিস। আয়রন মাস্ট বি ফেরাস স্টেট, ফেরাস 2+, ট্রান্সপোর্ট টু অক্সিজেন।
আচ্ছা, ফেরাস 2+ এটা হচ্ছে আপনার বাই ন্যাচারাল ভাবে যেটা পাওয়া যায় আর কি। আর আরেকটা হচ্ছে ফেরাস 3+, যেটা আমরা আর্টিফিশিয়ালি ভাবে নেই আর কি। এই দুইটা ডিফারেন্স কিন্তু আয়রনের ক্ষেত্রে একটু মনে রাখবেন। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে গ্লোবিন চেইন। হ্যাঁ, আমাদের ব্লাডে সবকিছু বেশিরভাগই সিনথেসিস করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এটা বডিতে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা ব্লাডের ক্ষেত্রে অথবা শরীরে ভারসাম্য রক্ষার্থে অ্যামাইনো অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান। আর যারা ক্লিনিক্যাল কেমিস্ট্রিতে ভালো আইডিয়া আছে ওনারা অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে খুব ভালো জানেন। আর তারপর হচ্ছে ফলিক অ্যাসিড বা ভিটামিন B12। মোস্টলি আমাদের শরীরে আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, তারপর আদার্স কিছু আছে যেমন B6, যেমন ফাইরোডক্সিন, তারপর রিবোপ্লাভিন। হ্যাঁ, এরকম টাইপের যে ভিটামিন গুলো আছে এগুলা আমাদের ব্লাডকে মানে প্রডিউস করতে বা বাড়তে সাহায্য করে। যাদের শরীরে আহ, এই ভাইটামিনস বা মিনারেলস গুলা ঘাটতি থাকে তাদের আসলে মোস্টলি এনিমিয়া দেখা যায় বা ব্লাডে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করে। তো মোস্টলি ডাক্তারের কাছে যখন একটা পেশেন্ট যায়, যখন তার সিবিসি করা হয়, সিবিসি করার পরে তখন ডাক্তার বুঝতে পারে যে তার আয়রনের ঘাটতি আছে অথবা ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 এর ঘাটতি আছে। তখন ডাক্তার তাকে ওইভাবে আসলে ট্রিটমেন্টটা দেয়। তো যেহেতু ব্লাড স্টাডি হচ্ছে হেমাটোলজিতে একটা সিবিসি রিপোর্টের উপরে ভিত্তি করে আসলে পেশেন্টকে ওইভাবে ট্রিটমেন্ট করা হয় বা ট্রিট করা হয়। যেমন যাদের হিমোগ্লোবিন খুব বেশি কম থাকে তাদের ক্ষেত্রে আয়রন প্রোফাইল করতে দেওয়া হয়, অথবা ফেরিটিন করতে দেওয়া হয়, অথবা টিআইবিসি একটা টেস্ট আছে আলাদা আলাদা, অথবা আয়রন প্রোফাইল যদি দেয় তাহলে আপনার সবগুলা প্যারামিটার পাই, ফেরিটিন, টিআইবিসি, আর তারপর হচ্ছে ফেরিটিন, টিআইবিসি, আরেকটা আছে, তার মধ্যে আবার আরেকটা হচ্ছে আয়রন। হ্যাঁ, টোটাল 4টা আর কি, 4টা মিলে হচ্ছে একটা প্রোফাইল টেস্ট। আবার আরেকটা আছে হিমোগ্লোবিন ইরেক্টোফোরেসিস। এটা স্পেসিফিক যাদের হিমোগ্লোবিন ঠিক মতো প্রডিউস হয় না বা জেনেটিক্যালি প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এই টেস্টটা করা হয়। তো এগুলাকে, এই সাবস্টেন্স গুলা আমাদের ব্লাডে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরিথ্রোসাইটের মরফোলজি, যেমন অ্যাসোসিয়েটেড ডিজিজ, সাইজ এন্ড শেপ। আচ্ছা, নর্মোসাইটস বা মাইক্রোসাইট বা ম্যাক্রোসাইট এগুলো নিয়ে আমরা অলরেডি আরবিসি মরফোলজিতে আমরা আসলে এগুলো স্টাডি করছি। আচ্ছা, এগুলা কি জানা আছে, শুনতেছেন? হ্যাঁ ভাইয়া শুনতেছি। আচ্ছা, এগুলা কি আলোচনা করতে হবে না এগুলা বুঝবেন? যেমন গত আরবিসি মরফোলজি হ্যাঁ ক্লাসে হ্যাঁ হ্যাঁ, না, কি আরেকবার দরকার বলে নেই, দিব? পরবর্তী দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলা এই যে মরফোলজি যেটা আর কি আপনার এই যে নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটস, তারপর হুম হুম। অ্যানাইসোসাইটোসিস, এগুলা হচ্ছে আপনার সাইজ এন্ড শেপ। এগুলা হচ্ছে আরবিসি ভেরিয়েশন। আচ্ছা, আজকে ক্লাসে শুধু তো আপনি আছেন, বাকিরা আসলে কি কারণে নেয় আমি আসলে বুঝতেছি না। প্রথম 1-2টা ক্লাসে আসলে যে আগ্রহ শুক্রবার নিয়ে তো, আসছে, হয়তোবা। না আমি আসলে তো জিজ্ঞেস করে নিছি ক্লাসে যে শুক্রবারে ক্লাস করতে হুম পারবেন হুম। কিনা। তো আসলে শুধু যদি একজনের জন্যই হয়, আমার মনে হয় না ক্লাস আপনার এটা আবার রিভিউ হয়তো করা লাগতে পারে। আছে তো একজনই। সেটা যাই হোক, আজকে আপনারে দিন, আপনি শিখতে থাকেন, অসুবিধা নেই। আচ্ছা, হিমোগ্লোবিনের আবার কয়েকটা টাইপ আছে, সেটা হচ্ছে A1, A2, তারপর হচ্ছে এফ। হ্যাঁ, এই তিনটা হচ্ছে হিমোগ্লোবিনের তিনটা টাইপস। আচ্ছা, হিমোগ্লোবিন এফ কন্টেইনস 2 আলফা এন্ড 2 গামা গ্লোবিন সেন্স। আচ্ছা, হিমোগ্লোবিনের এফ এর এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার হিমোগ্লোবিনের উপরে কিন্তু কয়েকটা কোশ্চেন হয়। হ্যাঁ, যেমন হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এ, তারপর হচ্ছে হিমোগ্লোবিন A2। এই তিনটা কোন হুম। গ্লোবিন চেনের বা কোন অ্যামাইনো অ্যাসিডের আন্ডারে? যেমন হিমোগ্লোবিন এফ কন্টেইনস 2 আলফা এন্ড 2 গামা গ্লোবিন চেন, এই লাইনটা মনে রাখবেন হিমোগ্লোবিন এফ এর ক্ষেত্রে। আচ্ছা, hemoglobin F function in a আচ্ছা। reduced oxygen environment
হিমোগ্লোবিন এফ ফ্রি ডোমিনেটস এট বাট 80%। যেমন এটা জন্মগতভাবে এটা ডোমিনেট হয় হচ্ছে হিমোগ্লোবিন এফ 80% মানুষের ক্ষেত্রে। তারপর হচ্ছে গামা সেন প্রোডাকশন সুইচ ওভার দ্য বেটা সেন্স প্রডিউস অ্যান্ড ইজ কমপ্লিট বাই 6 months অফ এজ। আচ্ছা, বেটা সেন্টে এটা কমপ্লিট হইতে একটা নিউবর্ন বেবির 6 মাসের সময় লাগে। আচ্ছা, ল্যাবরেটরি অ্যালকালি ডেনাচুরেশন টেস্ট বা ক্যালিউরার বেটিক অ্যাসিড এলিউশন স্টেইন। আচ্ছা, হিমোগ্লোবিন এটা হচ্ছে মোস্টলি ক্লিনিক্যাল কেমিস্ট্রিরও একটা অংশের কোশ্চেন আর কি। এটা এটা আপনার হেমাটোলজির সাথে আর কি সামঞ্জস্য একটা কোশ্চেন, কারণ হিমোগ্লোবিন নিয়ে স্টাডি আপনার ক্লিনিক্যাল কেমিস্ট্রিতেও আছে, আবার হেমাটোলজি ডিপার্টমেন্টেও হয়। আচ্ছা, তো এর মধ্যে আবার ল্যাবরেটরি ফাইন্ডিং আবার কিছু টেস্ট থাকে, যেমন এটা হচ্ছে আরো ডিপ স্টাডি আর কি, যেটা ক্যালিউর ব্যাটিক অ্যাসিড ইলিউশন স্টেইনিং। এগুলো খুব অ্যাডভান্স স্টেইনিং প্রসেস, এগুলো আমাদের দেশে অত অ্যাভেলেবেল হয় না। তারপর হচ্ছে কলামান ক্রোমাটোগ্রাফি, যেমন কেমোথেরাপি টাইপের একটা টেস্ট হয় আর কি, যেটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে, বা রেডিয়াল ইমিউনোডিফিউশন বা রেডিও ওয়েভের মাধ্যমে যে ট্রিটমেন্ট গুলা বা যে হিমোগ্লোবিন এফের যে ডিজিজ গুলা থাকে, এগুলো মোস্টলি ট্রিটমেন্টের ক্ষেত্রে আর কি ব্যবহার করা হয়। আচ্ছা, hemoglobin F is compensatory hemoglobin and can be increased by homozygous hemoglobinopathies and beta thalassemia major. আচ্ছা, হিমোগ্লোবিন ক্যান ইনক্রিজ জায়গা, যেমন আহ, যদি বংশগতভাবে কাদের যদি হিমোগ্লোবিন হাই বা লো থাকে, ওদের ক্ষেত্রে অনেক সময় বংশগতি এটা ডিফেন্ডিং করে, যেটাকে হোমোজাইগাস বলা হয়। আর হিমোগ্লোবিন ফেটিস হচ্ছে যাদের হিমোগ্লোবিন একবারে বলতে গেলেই নাই, ফর এক্সাম্পল ধরেন 2%, 5% অথবা 6.5% এরকম থাকে আর কি, যাদের জন্য আসলে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর, যেটা থ্যালাসেমিয়া মেজর ধরা হয় আর কি, বেটা থ্যালাসেমিয়া মেজর। আচ্ছা, অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ কন্টেন্স 2 alpha and 2 beta গ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিন এফ এর ক্ষেত্রে 2 alpha 2 gamma গ্লোবিন, আর হিমোগ্লোবিনের এর ক্ষেত্রে 2 alpha and 2 beta গ্লোবিন। এটা হচ্ছে গামা গ্লোবিন, এটা হচ্ছে বেটা গ্লোবিন। হ্যাঁ, প্রথমের যে অংশটা 2 alpha, এটা সবগুলোর ক্ষেত্রে সেম থাকে, বাট লাস্টেরটা চেঞ্জ হয়। হিমোগ্লোবিন এফ এর ক্ষেত্রে গামা গ্লোবিন সেন্স, আর হিমোগ্লোবিন এর এফ এর ক্ষেত্রে হিমোগ্লোবিন গামা সেন, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন এ এর ক্ষেত্রে বেটা গ্লোবিন সেন। আচ্ছা, 10 মিনিট পরে আর কি এটা ক্লোজ করে যাবে, পরে আবার জয়েন দিন ক্লাসটাতে। আচ্ছা, হিমোগ্লোবিন এ ইজ সাব ডিভাইডেড ইনটু গ্লাইকোসাইড ফাংশন এট দ্য A1C। যেমন হিমোগ্লোবিন A1C একটা টেস্ট হয়, যেটা আমরা মোস্টলি জানি হচ্ছে AB1C টেস্ট, যেটা একটা পেশেন্টের 3 মাসের একটা অ্যাভারেজ গ্লুকোজের টেস্ট করা হয়। এটা মোস্টলি হচ্ছে আপনার হিমোগ্লোবিন কন্টেনেন্স থেকে আহ, এটা করা হয়। এটা আমাদের দেশে খুব কমন একটা টেস্ট, যেটা SB1C টেস্ট বলা হয় আর কি। এটা মোস্টলি হিমোগ্লোবিন A1 এর থেকে করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ডোমিনেট ফ্যাকশন রিফ্লেক্টস গ্লুকোজ লেভেলস ইন দ্য ব্লাড অ্যান্ড ইউসেড মনিটর ইন্ডিভিজুয়াল উইথ ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, 3 মাসের ভিতরে একটা পেশেন্টের কতটুকু সুগার লেভেল আপ ডাউন করছে তার একটা এভারেজ হিসাব হিমোগ্লোবিনে A1 এ পাওয়া যায়। কারণ আমাদের বডিতে একটা মেমোরি সেল থাকে, ওই মেমোরি সেলের মধ্যে আসলে সবগুলা ডাটা স্টোরেজ করা থাকে, যেটা হিমোগ্লোবিন A1C, যেটা গ্লাইকোসাইটেড ফ্র্যাকশন, যেটা গ্লুকোজ লেভেলটা মেমোরি সেলের মধ্যে জমা থাকে, যে আসলে 3 মাসের মধ্যে এভারেজ কেমন সুগার আপ ডাউন হয়েছে আমাদের শরীরে। তো ডাক্তাররা ফাস্টিং সুগারের সাথে HbA1c টেস্টটাও দিয়ে থাকে। এটা মোস্টলি দিয়ে থাকে হচ্ছে একটা এভারেজ হিসাব করার জন্য, যে আসলে একটা পেশেন্টের গত 3 মাসে কেমন
সুগার লেভেল কম বেশি হয়েছে আর কি। আচ্ছা, হিমোগ্লোবিন A2, এটা হচ্ছে কন্টেন হচ্ছে 2 আলফা, এটা লাস্টে হচ্ছে 2 ডেল্টা গ্লোবিন। হ্যাঁ, শুধু এত টেকনিক হিসাবে হিমোগ্লোবিন এফ এর ক্ষেত্রে গামা গ্লোবিন, হিমোগ্লোবিন এ এর ক্ষেত্রে হচ্ছে বেটা গ্লোবিন, এবং A2 এর ক্ষেত্রে হচ্ছে ডেল্টা গ্লোবিনস। এটা এই 3টা অংশের থেকে আপনার 2টা কোশ্চেন মাস্ট থাকবে প্রোমেট্রিক এক্সামে, কারণ এটার উপর রিলেট করে 2টা কোশ্চেন মাস্ট হয় প্রত্যেক এক্সামে, এটা মিস যায় না। তো এই সাইডটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু নোট করে রাখবেন। আচ্ছা, হিমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সটেন্সিভ হিউম্যান ডিটেক্টস। আচ্ছা, যেটা হচ্ছে ওয়ার্ম অটো অ্যান্টিবডি হিমোলাইটিক অ্যানিমিয়া। ওয়ার্ম বলতে যেটা আমরা 37 ডিগ্রি সেলসিয়াসের একটা টেম্পারেচারের মধ্যে যেটা রিয়েক্ট হয়, ওটাই হচ্ছে আর কি আছে আপনার ওয়ার্ম অ্যান্টিবডি। আর যেটা 37 ডিগ্রি টেম্পারেচারের নিচে আর কি রিয়েক্ট করে, এটাই হচ্ছে আপনার কোল্ড অটো অ্যান্টিবডি, যেটা কোল্ড ডিজিজ আর কি। ওয়ার্ম অ্যান্টিবডি, কোল্ড অ্যান্টিবডি, এটা আবার ব্লাড ব্যাংকেও কিন্তু এটা নিয়ে ভালো একটা স্টাডি হয়। যেমন আরবিসি শেয়ার কোডেড উইথ আইজিজি অ্যান্ড অর কমপ্লিমেন্ট, macrophage may be phagocytis. This RBC or the may remove the antibody or complement from the RBC's surface, causing membrane loss and spherocytes. আচ্ছা, 60% of cases and here idiopathic, other cases are secondary to disease that alter the immunoresponse. For example, chronic lymphocytic leukemia, যেমন অনেক পেশেন্টের লিউকেমিয়া হয়, টোটাল কাউন্ট বেড়ে যায় ব্লাডে 25,000, 50,000 অথবা 80,000 বা 1 লাখ, 1,20,000 এরকম টোটাল কাউন্ট থাকলে তখন এটাকে লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা লিম্ফোমা বলা হয়। ক্যান অলসো বি ড্রাগ ইন্ট্রোডিউস, অনেক সময় ড্রাগের কারণেও কিন্তু টোটাল কাউন্ট বেড়ে যায় ব্লাডে। আচ্ছা, ল্যাবরেটরি স্পাইরোসাইটস, যেটা এমসিএসসি, মেবি 737 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এটা ডেসিলিটার আর কি কনভার্ট করছে, এটা অনেক সময় পিকোলিটার বা পার লিটার অথবা গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, ক্যালকুলেশন নিয়ে লাস্টে একটা আলোচনা করব আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ল্যাবরেটরি ফাইন্ডিং, স্পাইরোসাইট বা এমসিএইচসিটা একটু বেশি থাকে আর কি। অসমেটিক ফিজিবিলিটি বা বিলডোবিন বা রেটিকুলার কাউন্ট বা অকেশনাল এনআরবিসি প্রেজেন্ট, মানে নিউ আরবিসি পাওয়া যায় এটার মধ্যে, এটা পজিটিভ ডিটেক্ট অ্যান্টিগ্লোবিন। যেমন এনআরবিসি একটা অপশন আছে আপনার সিবিসি একটা প্যারামিটারে, এটা মোস্টলি যেটা নিউ আরবিসি বা নিউলি প্রডিউস আরবিসি এটা ইন্ডিকেট করে আর কি, যে নতুন কতটা আরবিসি প্রডিউস হয়েছে। এটাকে আবার ডিএটি টেস্ট বা ডিফারেন্সিয়েট হেরিডিটারি স্পাইরোসাইট টেস্ট, যেটা হেল্পফুল অফ ডিফারেন্টিং ফ্রম হেরিডিটারি স্পাইরোসাইটস। আচ্ছা, আরেকটা হচ্ছে কোল্ড অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া, এটাকে কোল্ড হেমাগ্লুটেশন ডিজিজ বলা হয়। আচ্ছা, এটার ইমিউনো রেসপন্স হচ্ছে আইজিএম এন্ড কমপ্লিমেন্ট temperature below 37 degree Celsius. RBC here lysed by complement or phagocytized by macrophage. Antibody is usually anti-I but can be anti-I. Can be idiopathic or secondary to mycoplasma, pneumonia, lymphoma or infection mononucleus. আচ্ছা, আমরা জানি যখন অনেক বেশি কোল্ড অ্যান্টিবায়োটিক বা হিমোলাইটিক সমস্যা হয়, অনেক পেশেন্টের দেখা যায় যেমন অনেক বেশি হিমোগ্লোবিন কম থাকার কারণে হাত পা ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডার একটু বেশি সমস্যা দেয়। এটা মূলত কোল্ড অটো ইমিউনো হিমোলাইটিক ডিজিজের কারণে হয়, মানে ব্লাডে একটা হিমোলাইটিক রিয়েকশন হয়, মানে রক্তে জমাট বাঁধা শুরু করে বা রক্ত চলাচল থেমে যায়, যার কারণে শরীর ঠান্ডা হয়ে যায়। এটাকে আবার যেমন লাংসে মাইকোপ্লাজম নিউমোনিয়া নামে একটা ইনফেকশন তৈরি করে, যেটা কোল্ড অ্যান্টিবডি থেকে। তারপর লিম্ফোমা,
পরে ইনফেকশন, মনোনিউক্লিয়াসিস ইনফেকশন। আচ্ছা, এটা ল্যাবরেটরি ফাইন্ডিং হচ্ছে সিজনাল সিমটম বা সিজনাল, অনেক সময় আমাদের ইনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে, যেমন যেমন অনেক সময় দেখা যায় অনেক ঠান্ডা টেম্পারেচার থাকে বা গরম টেম্পারেচার থাকে, তখন কিছু মানুষের ক্ষেত্রে ওয়ার্ম ওয়ার্ম অ্যান্টিবডি রিয়াকশন হয়, কারো ক্ষেত্রে হিমোলাইটিক যেটা কোল্ড অ্যান্টিবডি ইমিউনো রেসপন্স। যেমন অনেকে দেখা যায় শীতের মৌসুম আসলে অনেক বেশি তার অ্যালার্জিক রাইনাইটিস বা আদার্স বিভিন্ন ধরনের যেটা কোল্ড অ্যান্টিবডি টাইপের যে রিয়াকশন হয় বা অ্যালার্জিক রিয়াকশন হয়, অথবা নিউমোনিয়া টাইপের যে রিয়াকশন গুলো হয়, অ্যাজমার সমস্যা হয়, এগুলা মূলত কোল্ড অটো ইমিউনো হিমোলাইটিক এনিমিয়ার কারণে হয় বা এই ডিজিজের কারণে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মিক্সড বা ফার অক্সিমাল কোল্ড হিমোগ্লোবিন। এটা খুব কম রিয়েকশন হয় আর কি। এটা হচ্ছে আপনার আইজিজি, যেটা সবচেয়ে বড় হিমোগ্লোবিন ইমিউনো রেসপন্স। আচ্ছা, বাইফেক্স ডোনেট ল্যান্ডিস্টেইনার অ্যান্টিবডি, এটাকে বিপি6, যেমন পার অক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনের থেকেও আপনার একটা কোশ্চেন থাকবে। শুধু এতটুকু মনে রাখবেন যে আইজিজি বি56 ডোনেট ল্যান্ডস্টেইনার অ্যান্টিবডি, এটা হচ্ছে পার অক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনের। পিসিএস হচ্ছে এটা শর্ট ফর্ম, পি স্পেসিফিক ফিক্সেস কমপ্লিমেন্ট টু আরবিসি কোল্ড লেস দেন 20°C। আচ্ছা, এটা 20 ডিগ্রির নিচে থাকলে ফার অক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনিউরিয়া, এটা আপনার মানে রিয়েকশনটা হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমার এটা 2 মিনিট পরে কিন্তু ক্লোজ করে যাবে। আহ, তো আবার রিজয়েন দিয়েন। আচ্ছা, জালক দাস দাদা জয়েন করছেন আর কি নতুন, উনি অনেকক্ষণ ছিলেন না। আচ্ছা, যাই হোক, ক্লাস এটা কন্টিনিউ থাকবে, 2 মিনিট পরে আপনারা আবার রিজয়েন করবেন কাইন্ডলি। আচ্ছা, এটা হলো পারঅক্সিমাল কোল্ড হিমোগ্লোবিন। আচ্ছা, এটার আবার সেকেন্ডারি আবার কিছু ভাইরাল ইনফেকশন আছে, যেমন ম্যাসেলস বা মাম্পস, যেটা আমাদের মুখের মধ্যে যে ডিজিজ গুলা হয় আর কি, এটাই হচ্ছে ম্যাসেলস বা মাম্পস ডিজিজ। অ্যান্ড হটকিং লিম্ফোমা, এটাও একটা মাউথ ডিজিজ। আচ্ছা, ল্যাবরেটরি ভেরিয়েবল অ্যানিমিয়া ফলোইং হিমোলাইটিক প্রসেস ইনক্রিজ বিলিরুবিন। অনেক সময় পারঅক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনিয়ারিয়ার কারণে আপনার হিমোগ্লোবিন, প্লাজমা হিমোগ্লোবিনটা বেড়ে যায় বা বিলিরুবিনটা বেড়ে যায়। আচ্ছা, হেপাটোগ্লোবিন, এটা হচ্ছে যেটা বিলিরুবিনের আরেকটা টেস্ট আর কি, যেটা ডিক্রিজ করে হেপাটোগ্লোবিন। বা ডিএটি মে বি পজিটিভ, যেটা ডাইরেক্ট অ্যান্টিগ্লোবিন টেস্ট আর কি, এটা পজিটিভ পাওয়া যায়, যেটা ডোনেট ল্যান্ডস্টেইনার টেস্ট পজিটিভ, যেটা আমরা